কয়েকটা মুহূর্তের মধ্যেই সব কিছু এভাবে পরিবর্তন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে ঘরের মধ্যে ঢুকলেই কেমন দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যত হাসি তত কান্না, এরকম একটা প্রবাদ বাক্য কিন্তু অনেক আগে থেকেই প্রচলন, তো সেটা হবে না কেন? সকালে ঘুম থেকে উঠেই মাংস ভিজিয়ে নিয়েছি, হালকা পাতলা কিছু রান্নাবান্না করব। এখানে রেখেছি পোলাওয়ের চাল আর গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। মাংস বরফ করার পরে আসলে বোঝা যায় না প্যাকেট দেখে যেটার মধ্যে কতটা তেল চর্বি, তো মাংসেতে দেখলাম যে বিশাল বড় একটা তেল আছে। আর তেলের মাংসটা আমরা আসলে খেতে চাই না, কিন্তু কেন যেন আজকে ফেলতেও ইচ্ছে করলো না, মনে হলো যে তেলের অংশটা একটু রেখে দেই। তেলের অংশ দেখা যায় রেখে দিলে হয় কি, মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে, আর এই সৌন্দর্যই কিন্তু মানুষের সর্বনাশ ডেকে আনে। তো আমিও মনে করেছি যে তেল মশলা আগের মতন কমিয়ে খাবো। তো মা আসার পরে দেখা গেছে যে একেবারেই রান্না করলে তো হয় না, খসখসে দেখতেও লাগে। তো মার কথা ভেবেই কিন্তু এতদিন একটু বেশি পরিমাণেই তেল মশলা খাওয়া হয়ে গেছে, যেটা আবার আমি কন্টিনিউ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। একলা সংসারে থাকতে সত্যিই ভালো লাগে না, মনে হয় ঘর ভর্তি থাকবে, পরিবার ভর্তি লোক থাকবে, যেটা বিয়ের আগেও ছিল না, বিয়ের পরেও নেই। শ্বশুরবাড়িতে যদিও মনে হতো যে অনেক লোকজন, কিন্তু যার যার মতন যার যার কর্মস্থলে সবাই থাকার কারণে শ্বশুরবাড়িটা ওরকম ফাঁকা হয়ে গেছে। তো অনেক দিন পরে, করোনার মধ্যে 2 বছর মা আসেনি আমার বাসাতে, তো দীর্ঘ 2টা বছর পরে আমার বাসাতে এসে 6 মাস থেকেছে। আর থাকার পরে যখন শুনি চলে যাবে, সত্যি ভালো লাগে না, বুকটা ফেটে আসছে। আর ছেলেটা তো আমার খুবই দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তারপরেও পরিস্থিতি আসলে এমন জায়গায় যে পৌঁছায় যে মেনে নেওয়া ছাড়া আর মানিয়ে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। তো মা চলে যাবে বলে আজকে একটু ভালো মন্দ রান্না করছি, আর গরুর মাংস ভিজিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মাকে দিয়ে যে গাছ থেকে বেগুনটা নিয়েছিলাম, মানে সেদিন তো দেখেছেন 2 শাশুড়ি বিটার বউ মিলে ছাদে যে বেগুন ছিঁড়ে এনেছি, সেই বেগুনগুলোই ভাজবো, পোলাও রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব। তো আজকে খুবই হালকা পাতলা রান্না বান্না করার চেষ্টা করব, যাতে খাবারগুলো খুব বেশি থেকে না যায়, বেঁচে না যায়, সেভাবেই রান্না করার চেষ্টা করব। প্রতিদিনই আমাকে রান্না করতে হয় বলে কিন্তু আমি এত বেশি রান্না করতে পারি না, যে খাবারগুলো থেকে গেলে দেখা যায় যে অনেক সময় হয় যে একটু বেশি রান্না করলে 2টা দিন রেস্ট করা যায় বা একদিন রেস্ট করা যায়। আসলে আমার ওরকম হয় না, অল্প রান্না করি আর যাই রান্না করি না কেন, প্রতিদিনই আমাকে অল্প স্বল্প করে রান্না করতে হয়। আজকে রান্না করতে যে কি হয়েছে, প্রেশার কুকারে তো গরুর মাংস রান্না করছি, আর দেখা যায় যে সবসময় তো গুঁড়া মরিচটাই খাওয়া হয়। কিছুটা মরিচের গুঁড়া দিব এটা ভেবে যখন কৌটাটা খুলেছি, দেখি একদমই মরিচের গুঁড়া নেই। তারপরে হচ্ছে মরিচ কয়েকটা বেটে দিয়েছি। আর বাটা মশলার যে একটা ফ্লেভার, সত্যি একদম মাথা থেকে হারিয়েই গিয়েছিল। আজকে মরিচ বাটতে যেয়ে আবার ফ্লেভারটা মনে পড়ে গেল। আর রান্নাঘরে এত কম জায়গা থাকে যে নিজেই দাঁড়ানোর জায়গা পাই না, আর পাটাটা কোথায় রাখবো। দেখা যায় যে পাটা যদি হাতের কাছে থাকে তখন কিন্তু মশলা বেটে খাওয়া যায়। তো বিশ্বাস করেন, একদম অরিজিনাল বাটা মশলার, বাড়িতে যেরকম মা বেটে রান্না করে, বাড়িতেও এখন আর মানুষ এত শৌখিন হয়ে গেছে, বাটাই ভুলে গেছে। বাড়ির কথা কি বলবো, তারাও এখন আর বেটে খায় না। তো এর জন্যই বলা যে বাটতে যে আমার ফ্লেভারটা এত বেশি নাকে মনে হয় এখনও জড়িয়ে আছে। প্রেশার কুকারের মধ্যে মাংস ভালো করে কষিয়ে এরপরে কয়েকটা পেঁপেও দিয়েছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে একবারে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। 2 থেকে 3টা সিটি দিলেই নামিয়ে নিব। আর চিংড়ি মাছ রেখেছি, ফ্রিজ থেকে মাত্রই বের করলাম। দেখা যায় কি, চিংড়ি মাছটা যদি বেশি আগে বের করে ফেলি আর বরফ ছুটে যায়, তখন কিন্তু মাছগুলো পরিষ্কার করতে গেলে একদম নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো আমি একটু বরফ থাকা অবস্থাতেই পরিষ্কার করি। আর যখন ফ্রিজে রাখি তখন কিন্তু পরিষ্কার করে না, এভাবে খোসা সহই ফ্রিজে রাখি। তো এখন পর্যন্ত সম্পূর্ণ বরফটা ছাড়েনি, যার জন্য হচ্ছে আমাকে সম্পূর্ণ পরিষ্কার করা যাচ্ছে না। আবার কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে হয়েছে উপরের খোসাগুলো ফেলে, কারণ মাথার মধ্যে ময়লা থাকে, পিঠের দিকেও একটা রগ থাকে, ওইগুলাও পরিষ্কার করতে হবে। একসঙ্গে পাশাপাশি 2টা চুলাই রান্না করা শুরু করে দিয়েছি। একদিকে তো সেই গাছের বেগুন এত সুন্দর, আর দেখে সবাই বলেছিল যে বেগুন মনে হয় মানে বিচি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু একটুও না। একটা সাইজ হয়েছে যে ফ্রাই প্যান একদম 1-2 পিচেই ভরে গেছে। আপনারা কিন্তু আমার ভয়েসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড শুনছেন, মোরগের ডাক। তো বাসা বাড়িতে থেকেও, শহরের মধ্যে থেকেও যে মোরগের ডাক শোনা যায়, এটা তো আসলে ভাগ্যের ব্যাপার। কে যেন একটা মোরগ পোষে, রাত নেই দিন নেই সারাক্ষণই ডাকতে থাকে। যদিও এখন তো দিনের বেলা ডাকবেই, খুব স্বাভাবিক।
এখন আমি চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছগুলো রান্না করার জন্য এখানে আমি আগে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আলাদা করে আর মাছগুলো না তুলে ভাবলাম যে এখানেই মশলাগুলো দিয়ে দিই। তো আমি এখানে ছিল শুকনা মরিচ 2টা, এরপরে হচ্ছে পেঁয়াজ, একটু রসুন আর একটু জিরা একসঙ্গে ব্লেন্ড করে এই যে মশলাটা দিয়ে এখন মাছগুলো সহই বেশ খানিকটা সময় নিয়ে মাছগুলো কষিয়ে নিব। আর যত সময় তেল না ছেড়ে দিবে কষাতেই থাকতে হবে। মোটামুটি চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পরে চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এই যে রাইস কুকারের মধ্যে কিছুটা পোলাও রান্না করব, যার জন্য হচ্ছে এখানে চালগুলো একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ সময় পোলাওটা বিশেষ করে রাইস কুকারের মধ্যেই রান্না করি। মাশাল্লাহ, রাইস কুকারে রান্না করতে গেলে দেখা যায় কি পানির যে একটা পরিমাণ, এটা একটু কম বেশি হলেও খুব একটা প্রবলেম হয় না। তবে বেশি তো কোনোভাবেই দেওয়া যাবে না, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আর বেগুন রান্না করেছি শুধুমাত্র কিন্তু একটু ভেজে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তার সঙ্গে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া আসার সময় এই যে অফিস থেকে মিষ্টি নিয়ে এসেছিল, সেটা তো আর নামানো হয়নি, তো এখন মিষ্টিগুলো নামিয়ে নিলাম। একসঙ্গে সবাই মিলে মিশে খেয়ে নিব। মুহূর্তটা যদিও অনেক কষ্টের, কিন্তু মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। পরিস্থিতি মাঝে মধ্যে আমাদের এমন জায়গায় নিয়ে যায় যে কি আর করার থাকে বলেন তো। যদিও সবসময় আমার এটা ভেবে ভালো লাগে যে আমার বাসায় যেই আসুক না কেন দীর্ঘ লম্বা একটা সময় থাকে, যেটা আমার কাছেও ভালো লাগে। এটা ভেবে ভালো লাগে যাক, তাদের হয়তো ভালো লাগছে বলেই কিন্তু তারা আমার কাছে থাকছে বা থাকতে চাচ্ছে। এটা খুবই ভালো লাগে আর মন শান্তি হয়ে যায় যখন আমি ভাবি যে না, আমি হয়তো কোনো একটা দিক দিয়ে খুবই ভাগ্যবান যে তারা আমার কাছে থাকতে চান। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপু শাশুড়ি মা চলে গেল, আপনি কেন যাননি, আপনি যাবেন না, বাবাইটার স্কুল বন্ধ। আসলে স্কুল বন্ধ হলেও বাবাইটার স্কুলে এখনও কিছু কাজ বাকি রয়েছে, যেটা আমি বাড়িতে গেলে কিন্তু আর আসতে পারবো না, এসে করতে পারবো না। এর জন্য ভাবলাম যে একবারে স্কুলের কাজগুলো সেরে তারপরে যাব। আর আমি যখনই বলি যে বাড়িতে যাব, বিশেষ করে পাবলিকলি যখন বলি, তখন কেন যেন হয়ে ওঠে না, দেখা যায় কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যায়। তো এটা আর আমি বলতে চাচ্ছি না। মাকে তো বিদায় দিয়ে এসে দেখুন বাবাটা তার দাদু যেখানে ঘুমাতো সেখানে এসে শুয়ে পড়েছে, তার খুবই খারাপ লাগছে। মা যখন গাড়িতে উঠবে তখনও কিন্তু সে জড়িয়ে ধরে মাকে খুব কষ্টের সঙ্গেই বিদায়টা দিয়েছে। তা আমরাও মাকে গাড়িতে তুলে দিয়ে এসে এই যে বাসায় যে কাজগুলো ছিল, সকাল সকাল তো রান্নাবান্না আর কিছুই করতে পারিনি, তো সব কিছু কেচে ধুয়ে ঘরটা মুছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সবার থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।